যদি কোনো দর্শনার্থী আমাদের বক্তব্য সম্পর্কে কিছু বলতে চান, পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলতে পারি রাজনৈতিক সংস্কৃতি আমাদের কাছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে প্রবলেমের আপনার গোড়াটা হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র চর্চা। আমরা আপনার দলের ভিতরে গণতন্ত্র চর্চা কোনো লক্ষ্য দেখতে পাইনি। আমাদেরকে আরো বেশি হতাশ করছে যে যদি গণতন্ত্র চর্চা না হয় এবং সেটার রিফ্লেকশন গুলো আমরা যেভাবে দেখি আপনারা বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যে তাদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে এবং আপনার বিরুদ্ধ মত বা পলিটিক্যাল কালচারটা যেমন আসতে হবে, দলের ভিতরে গণতন্ত্র চর্চা বাড়বে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের মধ্যে সুস্থতা আসবে, এটার কোনো কারণ দেখি নাই। বাংলাদেশে একটা জিনিসটা করবে না। 2010-এ 16 জন রিজার্ভ হয়েছে, আগামী সেই সময়টা আছে 1 বছর, তাতে আর কেউ রিজার্ভ হবে না। আমাদের দেশে আমরা দেখেছি যে বর্ডারে গুম হয়ে যাওয়া, বর্ডারে বিএসএফ এর হাতে 2010-এ 74 জন নিহত এবং 72 জন আহত হয়েছেন বাংলাদেশে। এই বছর সরকার এমন ব্যবস্থা নেবেন যেন একজনও বাংলাদেশের সীমান্তে নিহত না হন। আমরা এই সারা বছরে দেখেছি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বলতে যেটা বোঝায় 2010-এ, যে আমরা আশা করি যে এই বছর করবে না। বাংলাদেশ কিন্তু 2009-এ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ হয়েছিল জাতিসংঘে, সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এর কিন্তু আমরা দেখেছি 2009 এবং 10-এ ব্যাপক মানবাধিকারের লঙ্ঘন, যা আমরা মানবাধিকার কর্মী হিসাবে এক্সপেক্ট করি 2011-তে ঘটবে না। এখানে আমরা আরো দেখছি যে মানুষ রূপগঞ্জে, মুন্সিগঞ্জে তাদের জমির অধিকার রক্ষার জন্য লড়াই সংগ্রাম করেছে। তাদের সেই অধিকারকে মর্যাদা দেওয়া হবে এবং তাদের যে জমি সেটা রাষ্ট্র দখল করে নেবে না, তাদের নিজেদের কাছে। সারা বছর 2010 ছিল গার্মেন্টস ওয়ার্কারদের ন্যায়সঙ্গত সংগ্রামের বছর। তারা 5,000 টাকা মজুরি দাবি করেছিল। সরকার মালিকদের সঙ্গে আলোচনা করে 3,000 টাকা নির্ধারণ করেছে। আমাদের সংগঠন অধিকার আমরা 5,000 টাকাকে ন্যায্য মনে করেছিলাম এবং আমরা তাদের মনে করছিলাম তাদের যারা শ্রম এবং ঘামের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি সচল রাখে তাদের সেই মজুরি প্রাপ্য। তারপরেও আজকে মোশরেফা মিশু কারাবন্দী, রিমান্ডে আছেন। অ্যাডভোকেট মন্টু ঘোষ মুক্ত হলেও দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং বহু গার্মেন্টস ওয়ার্কার্স সেই আগুন লাগার ঘটনায়, বিভিন্ন দুর্ঘটনা, অতীত দুর্ঘটনার ঘটনায় জীবন দিয়েছেন, যারা ন্যায্য ক্ষতিপূরণ যেটা ন্যায্যভাবে পাওয়া উচিত একজন মানুষ হিসেবে সেটা পাবে। আমরা সারা দেশে দেখেছি যে সমাজে ধনী আরো ধনী হয়েছে এবং গরিব নিঃস্ব হয়ে গেছে। এই সমাজ ব্যবস্থা যেটা শ্রেণী বিভক্ত সমাজ, সেখানে সাধারণ মানুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে কোন প্রতিকারের জায়গা খুঁজে পায় না। দেশের আইনগত জায়গায় যদি আমরা তাকাই, দেখো যে মাহমুদুর রহমান সত্য কথা বলতে যে এখনো তারা বলবে। আমরা দেখছি যে 4 জন সাংবাদিক 2010-এ মারা গেছেন, নিহত হয়েছেন এবং 118 জন সাংবাদিক আহত হয়েছেন, যেটা আমরা এক্সপেক্ট করবো 2011-তে করবে না। আমাদের দাবি যে 2009-এ যেটা বাংলাদেশ প্লেজ করেছিল জাতিসংঘে, 4 বছরের মধ্যে সেই প্লেজ পূর্ণ করবে এবং আমরা রিভিউ করবো 2011 ফেব্রুয়ারিতে 2009-টা 11-তে কতদূর পর্যন্ত তারা গ্রহণ করেছেন উন্নয়নের জন্য। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতার অভাবের জন্য হচ্ছে। আমরা আশা করবো 2011-তে
বাংলাদেশের ডেমোক্রেটিক কালচার গড়ে তোলার ক্ষেত্রে সবাই উদ্যোগী হবে হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। বিভিন্ন বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে, সেটা জাতীয় রক্ষী বাহিনী, অপারেশন ক্লিন হার্টের সময়কার বাহিনী এবং এরপরে র্যাব গঠন সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর হাতে বাংলাদেশের মানুষ নির্যাতিত নির্যাতিত হয়েছে। আমরা আশা করব 2011-তে একজন মানুষ নির্যাতিত হবে না। আর এই আশা নিয়েই মানবাধিকার সংগঠন এবং মানবাধিকারের কর্মীরা কাজ করেন এবং আশা করেন যে এর ব্যত্যয় ঘটলে সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করে সবাই। ধন্যবাদ। বিশেষ করে এটা অবশ্যই শুধু যে বাংলাদেশের তা নয়, সারা বিশ্বেই কিন্তু সরকার যারা সরকার সত্যি কথা বলতে চেষ্টা করছেন, তবে বাংলাদেশে দুটো প্রেক্ষাপট বেশি। এই বিষয়টা আপনারা যে আশা ব্যক্ত করেছেন সেটা আমরাও চাই পরিপূর্ণ হোক। তাহলে পরে হয়তো আমরা সামনে দিকে ভাবে নইলে সংস্থার সাংস্কৃতিক নজর যেটা বলেছেন আমাদের উপায় থাকে না। যাই হোক, আমরা এই পর্যায়ে কে আগে এখানকার পরিচিত নাম এবং তিনি সমস্ত চমৎকার আসছে লাইভ। আমি চেক করে আসলাম, অনলাইনে লাইভ আসছে, চমৎকার দেখা যায়। তবে বাংলাদেশ সাথে কিন্তু নিরাপত্তার বিষয় বেশিটা আলোচনা করেছেন আমাদের পত্রিকা বিশেষ করে। সবার কথা আপনার অনেক ধন্যবাদ এবং আমাদের বন্ধুরা যারা এখানে আছে সবাইকে অনেক ধন্যবাদ। আমি নিরাপত্তার উপরে আলোকপাত করবো। নিরাপত্তা তো বিচ্ছিন্ন কিছু নয়, আমরা নিরাপত্তার প্রশ্নটার সাথে আন্তর্জাতিক যে পরিস্থিতি তার সঙ্গে যুক্ত এবং আমাদের আভ্যন্তরীণ দেশের পরিস্থিতি তার সঙ্গে যুক্ত। আমি আমাদের আলোচনাটা ফলপ্রসূ করার জন্য আমার অনেকের সঙ্গে চিন্তার কিছু অল্প কিছু পার্থক্য শুরু করবো। তার মানে আমি দূরে বলছেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন মতের পার্থক্য আছে, তাদের মধ্যে অসহিষ্ণুতা আছে, এই জিনিসটা রয়েছে, কিন্তু এটা কি আমাদের সমস্যার সমাধান মধ্যে নাই? আমি সবসময় একটা কথা বলে এসেছি যে যেমন প্রজা তেমনই কিন্তু রাজা। আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখেছি সেটা হলো ইতিহাসে ঐতিহাসিক ভাবে যে আমরা একটা রাজনৈতিক যে জনগোষ্ঠী, যে কথাটা আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, আমাদের একটা রাষ্ট্রের দরকার আছে, একটা রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে এবং আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আমাদের দাঁড়িয়ে থাকার একটা ব্যাপার আছে। এই বিষয়টা কিন্তু আমাদের নাগরিকদের মধ্যে যথেষ্ট পরিমাণ স্পষ্ট। দ্বিতীয়ত, আমার জন্য যে আগামী দিনে আমি খুব ভালো কিছু দেখব, এটা খুব একটা আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারছি না। এই কারণ হচ্ছে এই কারণে যে আমরা যেটা দেখেছি যে আপনার সেই 11 যখন ক্ষমতার যখন পরিবর্তনটা হয়, একটা সেনা সমর্থিত সরকার যখন আসে, তখন স্বভাবতই বাংলাদেশ আমরা সকলেই একটা নির্বাচিত সরকারের পক্ষে আমরা দাঁড়িয়েছি এবং একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে আমরা দাঁড়িয়েছি। কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা যেটা দেখেছি, যেটা কারণ হয়েছে, এটাকে আমরা খুব এক কথায় বলতে পারি ফ্যাসিজম। কিন্তু এই ফ্যাসিজমকে কিন্তু আমরা আবার শুরু একটা বিশেষ একটা দলের সঙ্গে, যেটা আমি একটু বলেছি যেমন প্রজা তেমন রাজা, বিশেষ একটি দলের সঙ্গে যুক্ত করে ভাববার আমরা ভুল করি। কেন ভুল করে বলছি এটা, যে যদি আমরা এই আন্তর্জাতিকভাবে যেটাকে আমরা ইংরেজিতে নিউ লিবারালিজম বলি, যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার যে নতুন যে গতি প্রকৃতি, তার মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে আমাদের এই ফ্যাসিজমটা যেটা বাংলাদেশে চর্চা হচ্ছে, যে আবেগকে সে আশ্রয় করে এখানে কর্পোরেট যে ব্যবসাটা করছে, এটা দেখবেন কিন্তু এই কোম্পানিগুলো আমাদের যে মুক্তিযোদ্ধাকে তাদের একটা বিজ্ঞাপনের আশ্রয় করছে। আমাদের যে সবচেয়ে মূল্যবান যেসব সম্পদগুলো, মূল্যবান যে আবেগগুলো, সে আবেগগুলো কিন্তু হয়ে যাচ্ছে একটা কর্পোরেশনের কিন্তু আপনার বিজ্ঞাপনই আপনার উপাদান। ফলে এই ফ্যাসিজমের সঙ্গে সম্পর্কিত কর্পোরেশন, তার মানে হলো এই যে কর্পোরেশনগুলোর সঙ্গে আন্তর্জাতিক যে নিরাপত্তা ব্যবস্থা তারা যেভাবে সমস্ত পৃথিবীকে সাজিয়েছে বা সাজাতে চাইছে, তার সঙ্গে এর সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। এটাকে আমরা বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের, বিচ্ছিন্নভাবে বিএনপি বা বিচ্ছিন্নভাবে অন্য কোনো দলের সঙ্গে আমরা যুক্ত হতে পারছি না। এটা সম্পূর্ণ নতুন একটা বাস্তবতা। ফলে আমার বরং অনুরোধ হবে আপনাদের কাছে যে নতুন বাস্তবতাকে মোকাবেলা করার জন্য আপনারা সচেতন হয়ে ওঠেন। ব্যাপারটা এমন নয় যে আমরা বাংলাদেশের ভেতরে চাইলে বলাতে পারি। বাংলাদেশের ভেতরে
চাইলে কেন বলাতে পারবো না, তার যে উদাহরণ তো আমরা WTO আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের সব দাসখত গুলো লেগে দিয়েছি, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব হারিয়েছি। সার্বভৌমত্বের ধারণাও কিন্তু আপনার অত্যন্ত বদলে গেছে। বদলে যাওয়ার কারণে আমরা বলতে পারি না যে আমরা আসলে একটি সার্বভৌম রাষ্ট্র আকারে আসলে বিরাজ করছি। আমরা একটি অরক্ষিত দেশও বটে। এর অরক্ষিত আমার নানা কারণ আছে। আমরা বিডিআরের যে ঘটনাগুলি ঘটেছে সে কারণে আমরা অরক্ষিত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যেটাকে আমরা জাতীয় সেনাবাহিনী বলি, এটা কিন্তু ইউফিজম নয়, আমরা অত্যন্ত গৌরব করে কথা বলি। এরও কিন্তু আসলে বিজাতিকরণ ঘটেছে পিস মিশনের মধ্যে। তার মানে আপনি যে সেনাবাহিনীর কথা ভিত্তি করে যে আপনার প্রতিরক্ষা গড়ে তুলবেন, নিরাপদ ব্যবস্থা গড়ে তুলবেন, এটা কিন্তু ঘটেনি। না ঘটে উঠে আপনি যে সেনাবাহিনীকে পাচ্ছেন এখন আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে মিশনে আপনি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে, তার কিন্তু অঙ্গীকার দেশের সার্বভৌমত্বের প্রতি নয়, তার কিন্তু অন্ধকার কিন্তু আন্তর্জাতিক। ফলে আপনি ওই যে জাতীয় সেনাবাহিনীর দ্বারা আপনি দেশে একটা প্রতিরক্ষা বহন করবে, এটা আপনার কাছে সমাধান। তৃতীয়ত নিউ লিবারেলিজমের যে একটা চরিত্র এসেছে, যে নিউ লিবারেলিজম বলে সমস্ত কিছু করে বাজার ব্যবস্থার দ্বারা বাজারে সমস্ত কিছু করে দেবে। তো যে গরিবের প্রতি দায়িত্ব, যে দরিদ্রদের প্রতি যে দায়িত্ব, সম্পদ বন্টনের যে দায়িত্ব, এই দায়িত্ব রাষ্ট্র এখন দিতে চাইছে না। রাষ্ট্র গরিব বলছে তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি ঋণ নাও, এবং ঋণ নিয়ে তুমি সেই ঋণ তুচ্ছ হয় তুমি শোধ করো, এবং তার মধ্যে দিয়ে আমার রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। ফলে রাষ্ট্র নিজের ন্যায্যতা প্রমাণ করবার জন্য একমাত্র তার পথটা হচ্ছে এটা বলা বারবার আমাদেরকে, আমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করছি। ফলে রাস্তায় আপনি র্যাব দেখছেন, আপনি র্যাব তো এই আমলে তৈরি হয়নি, র্যাব বিএনপির আমলে তৈরি হয়েছে। এরা তিন আর্ট অপারেশন তো এই সময় তৈরি হয়েছে, আগের আমলে তৈরি হয়েছে। ফলে আপনি কোনো বিশেষ কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে আমার কথা বলে কোনো লাভ নেই। আমি আওয়ামী লীগ, বিএনপি, আপনার অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা পক্ষে বলে আমাদের কোনো লাভ নেই। আমাদেরকে একটা সামগ্রিক ভাবে আমাদের বুঝতে হবে যে আসলে আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে, আন্তর্জাতিক অধিপ্রয়োগের মধ্যে বাংলাদেশের পরিবর্তন ঘটেছে। আমি শুনতেছি প্রতি সময় যে বাংলাদেশে যেহেতু জাপানের দিক থেকে, চীন থেকে যেহেতু আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা এই যে শ্রমের দামটা বেড়ে যাচ্ছে বলে ক্রমশ এই শিল্প কারখানাগুলো এদিকে আসবে, এটা সঠিক, এটা গ্লোবালাইজেশনের কারণে এই ঘটনাগুলো আপনার ঘটবে। কিন্তু এই যেহেতু গণতান্ত্রিক এই প্রতিষ্ঠানগুলো অনুপস্থিত, যার কারণে এই যারা নতুন যে ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠেছে, নতুন যারা গড়ে উঠেছে, তারা কিন্তু এই কর্পোরেট স্বার্থের সঙ্গে যুক্ত হয়ে তারা যেটাকে আমরা ফ্যাসিজম করছি, এটাকে আরো রিইনফোর্স করছে। এটা কিন্তু তারা কিন্তু কম নেয়, যে কারণে আপনি যে যখন এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, এটা ভয়াবহ। আমি আপনাদেরকে যেটা মোটো আমার আশার কথা শোনাবার কিছু নেই, এবং এই অ্যাপারেটাসটা আমার ধারণা, আমি বলবো যে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যতটুকু বুঝি, এটা ক্রমশ আরো শান্ত এবং নিখুঁত হবে, এবং আমাদের নির্যাতনের যেসব বিভিন্ন রকম অস্ত্র, বিভিন্ন রকম পদ্ধতি, যে জিনিসগুলো আমরা আগে গুয়াতেমালায় দেখেছিলাম, ভিয়েতনাম থেকে শুনেছিলাম 60 দশকে, এগুলো আমাদের দেশে এসেছে, এবং এই ধরনের নির্যাতনের পদ্ধতিগুলো আরো বাড়বে, এবং এখানে প্লুরাল ওপিনিয়নের, ভিন্ন মতের আপনার অবকাশ অত্যন্ত কম থাকবে, যার কারণে আমাদের মধ্যে যারা ভিন্ন কথা বলতে চাইছি এবং বৃহত্তর একটা প্লুরাল মতের কাছে আমরা হারিয়ে হতে চাইছি, আমরা মনে করি আমরা অত্যন্ত লুপ্ত প্রাণ, একটা লুপ্ত প্রজাতিতে পরিণত হবো। আমি মনে করছি না তার সুযোগটা অত্যন্ত কম থাকবে। আমরা এমনকি 11-এর সময় আমরা ফেসবুক পত্রিকার মাধ্যমে আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি, কিন্তু মাহমুদুর রহমানের যদি আপনার উদাহরণটা আপনি খেয়াল রাখেন, তা আপনি বুঝবেন যে স্পেসটা ফ্যাসিজমটা যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গাটা কত 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 কমে গেছে। দ্বিতীয়ত হল যে আমরা এর আগে অনেক আনন্দ করেছি যে বিচার বিভাগ আমাদের আলাদা হয়ে যাচ্ছে, বিচার বিভাগটা স্বাধীন হয়ে যাচ্ছে। সম্ভবত আমি একমাত্র, আসিফ আপনার সাক্ষী থাকবে, আমি একমাত্র আর্টিকে দেখেছি যে এই ইলুশনে আমাদের কখনোই হাত দেওয়া, মানে আমরা মুক্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এটা বিচার বিভাগটা হতে পারে, তারা বিচার বিভাগ এনজিওর মতো ভূমিকা পালন, তারা এডিবির কাছ থেকে লোন নিচ্ছে, তারা প্রজেক্টটা তারা ইমপ্লিমেন্ট করছে। পরে বিচার বিভাগের ভূমিকাও কিন্তু ওই আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে, যে আন্তর্জাতিক কর্পোরেট যে স্বার্থ, তার যে রক্ষা করবার জন্য যে ভূমিকাটা, সেই ভূমিকার সঙ্গে সেগুলো অঙ্গামী জড়িত করছে। এটা কোনো ব্যক্তিকে, এটা কোনো বিশেষ কোনো কাউকে বলবার বিষয় নয়, এটা অবজেক্টিভলি এই ঘটনাগুলো করেছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বুদ্ধিবৃত্তিক প্রয়াসটুকু দরকার, বিশ্লেষণের যে অন্তর্দৃষ্টিগুলো দরকার, এবং এটাকে হাজির করবার জন্য আমাদের যে ক্ষেত্রগুলো দরকার, যে জায়গাগুলো আমাদের দরকার, এগুলো আমরা হারিয়ে ফেলেছি। এবং আমি মনে করি যে আপনাদেরকে আমার আশার বাণী শোনাবার কিছু নেই, বরং নিরাশার বাণী শোনাবো। দ্বিতীয়ত হলো প্রতিরক্ষার দিকটা দিতে আমরা তাকাই অন্যদিকে। বাংলাদেশ
কৃষিতে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও স্যার বলে গেলেন যে আমরা সুদরা সুফলা বাংলাদেশ সুদরা সুফলা নাই। আজকে যে দেশটা যদি আপনি দেখবেন যে 20টি প্রজাতি মাছের প্রজাতি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, পেস্টিসাইড ব্যবহারের ফলে, সারের ব্যবহারের ফলে ক্রমশ কিন্তু কৃষি বিবর্তন নষ্ট হচ্ছে, কৃষি উৎপাদন বাড়ছে না, এবং ধনী এবং দরিদ্রের যে ব্যবধান আদিল রহমান খান বলছেন এটা এত বাড়ছে এবং মধ্যবিত্তের একটা অংশ দৈনন্দিন যে লড়াই করছে সে একটা সর্বহারা পতিত হওয়ার দিকে যাচ্ছে, সে উপরে উঠতে পারছে না। অন্যদিকে একটা ধনী শ্রেণী তৈরি হয়েছে যারা কর্পোরেট স্বার্থের সঙ্গে যুক্ত। সেখানে বাংলাদেশে আমি আগামী দিনে 2011 সালে আমি আসলে সংঘাত এবং সংঘর্ষ দেখি, অস্থিরতা দেখি এবং আপনার স্থিতিশীলতা কোনোদিন আমরা দেখি না। এখান থেকে বেরিয়ে আসবার একটা মাত্র পথ হচ্ছে যে আমরা যদি খোলামুখ আমরা আলোচনা করতে পারি এবং আমরা কোন একটা বিশেষ কোন দলীয় পক্ষপাতের থেকে বেরিয়ে এসে, আমরা কোন বিশেষ কোন দলের স্বার্থ জায়গা থেকে বেরিয়ে এসে, আমার বিশেষ কোন রাজনৈতিক মতবাদের প্রতি অন্ধ না থেকে যদি আমরা বাস্তবতাকে আমরা অনুবাদ করার চেষ্টা করি। ফলে আমি যে অর্থে ফ্যাসিবাদ কথাটা বলছি, আশা করি এটা আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। এটা একটা কর্পোরেট ফ্যাসিজম। আপনারা যদি পত্রিকা দৈনন্দিন যদি টেলিভিশনের বিজ্ঞাপনগুলো দেখেন, দেখবেন যে আমাদের আবেগগুলোকে কি করে ব্যবহার করা হচ্ছে কর্পোরেট স্বার্থে, এবং এটা অদ্ভুত একটা ঘটনা যেটা আমরা এর আগে আমাদের বাংলাদেশ আমলের আগে আমরা দেখে নিই। ফলে আমি আবার অত্যন্ত ক্ষমা চেয়ে বলছি যে আমি আপনাদেরকে আশার মেয়ে শুনতে পারছি না, কিন্তু আমি মনে করি যদি আমরা এখানে চতুর্দিকে তারা একত্র হয়েছি, আমরা যদি আরো বিশ্লেষণ করতে পারি, আরো আমরা হয়তো সামনে এগিয়ে যাবার পদ্ধতি। ধন্যবাদ জনাব সাহেব। আপনি এত বহুমাত্রিক বিষয়ে আলোচনা করেছেন যা একভাবে এক জায়গায় প্রকাশ করা যাবে না। তবে কয়েকটা কথা আমার কাছে অত্যন্ত পরিবর্তন মনে হয়েছে। তাহলে নির্বাচনের মাধ্যমে যে ফেস্টিভাল আসতে পারে, অথবা আমরা যে সার্বভৌমতা হারিয়ে ফেলেছি, অথবা আমাদের দেশটা এখন অরক্ষিত, এই বিষয়টি অত্যন্ত ক্রিয়া। এই বিষয়ে আমাদেরকে সবাইকে সতর্ক করার জন্য যেমন বলেছেন, আমার বিশ্বাস সবাই তা হবে। আমি একটু বলবো যে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিজমের ছয়টা ধারণা আমরা